Hello, welcome back to my channel. Welcome to another video of IELTS পাঠশালা। আর আজকের ভিডিওটা হতে চলেছে IELTS রিডিং নিয়ে। IELTS রিডিং অনেকের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা মডিউল। অনেকে রিডিং কম্প্রিহেন্ড করতে পারে না, অনেকে বিভিন্ন রকম টাইপ অফ কোয়েশ্চেন কিভাবে সলভ করবে সে সমস্ত বুঝতে পারে না, এবং কারো স্কোর 5.5, 6 এখানে গিয়ে আটকে যায়। স্কোরটাকে বুস্ট করে নিয়ে যাওয়া 8 অবধি অনেকের কাছে খুব চ্যালেঞ্জিং একটা জিনিস। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে অল্প সময়ে প্র্যাকটিস করেই রিডিংয়ে 8.5 পেয়েছি। তো আমার আইএলটিএস স্কোরটা 5 থেকে 8.5 নিয়ে যেতে অ্যাপ্রক্সিমেটলি 3 মাস সময় লেগেছিল। এই 3 মাসে আমি কি করেছি সেটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। আমি যখন প্রথম রিডিং টেস্ট প্র্যাকটিস শুরু করি তখন প্রথমেই আমি কেমব্রিজ 10-এর 1 নম্বর টেস্টটা প্রথমে নিজে সলভ করার চেষ্টা করেছিলাম, এবং পুরো টেস্টটা কমপ্লিট করতে আমার সময় লেগেছিল 40 থেকে 45 মিনিট, এবং একটা রিডিং টেস্ট সলভ করার জন্য আমাদের জন্য বরাদ্দ করা হয় 20 মিনিট। বাট আই ওয়াজ নট ডিসঅ্যাপয়েন্টেড, আই রিয়েলি এনজয়েড দ্য গেম। আমার পার্সোনালি মনে হয়েছিল রিডিং একটা চ্যালেঞ্জিং গেম আমার জন্য হতে চলেছে, এবং এই গেমে আমাকে প্রো হতে হবে। গেমে বিভিন্ন রকম স্টেপস থাকে, চ্যালেঞ্জেস থাকে, নিয়ম কানুন থাকে। ইটস এক্স্যাক্টলি লাইক দ্যাট। আমার মাইন্ডসেট এটাই ছিল যে আই হ্যাভ টু বিকাম আ প্রো ইন দিস পার্টিকুলার গেম। তো এইভাবে আমি শুরু করি। তো আমি সেই প্যাশন নিয়েই এক্সামটা দিতে শুরু করি এবং আইএলটিএস রিডিংটাকে শিখতে শুরু করি। আমার নিজেকে প্রেশারাইজ করতে ভালো লাগে না, আমি জাস্ট চেয়েছিলাম আমার রিডিং জার্নিটা যেন এনজয়েবল হয়। সেই জন্য আমি প্রথমেই শুরু করলাম বিভিন্ন রকম ইউটিউব ভিডিওস দেখা। প্রথমে আমি আমার সহজ জিনিসটা আমি ইউটিউবে বিভিন্ন রকম কোয়েশ্চেন টাইপ নিয়ে রিসার্চ করি, এবং আমি বুঝতে পারি যে আমার জন্য সবচেয়ে বেশি যেটা সহজ হতে চলেছে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেন। আর তাই জন্য আমি গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেনটা সলভ করা শুরু করি। বিভিন্ন রকম প্যাসেজ নিতাম, একটা করে প্যাসেজ নিয়ে ওই প্যাসেজে শুধুমাত্র গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেনগুলো আমি সলভ করতাম। তারপর যখন দেখলাম আমার 70 to 80% গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে বিভিন্ন রকম ট্রিক্স অ্যাপ্লাই করে, দেন আমি মুভ করলাম ট্রু ফলস নট গিভেনে। ট্রু ফলস নট গিভেনে যখন আমি দেখলাম যে না, আমার মোটামুটি ব্যাপারটা আমার বোঝা হয়ে গেছে, তারপরে আমি আস্তে আস্তে হেডলাইন ম্যাচিং, এমসিকিউ এরকম টাইপের পরপর কোয়েশ্চেনগুলোকে সলভ করা শুরু করলাম। যখন আমার প্রত্যেকটা মডিউল আলাদাভাবে বোঝা হয়ে গেল এবং আমি মোটামুটি একটু রপ্ত হয়ে গেলাম পুরো ব্যাপারটার সাথে, দেন আমি দিতে শুরু করলাম ফুল লেন্থ মক টেস্ট। যখন আমি ফুল লেন্থ মক টেস্ট দিতাম আমার ইউজুয়ালি 36 থেকে 30-র মধ্যে স্কোর থাকতো, কারণ আমি তখনও পুরোপুরি সমস্ত ট্রিক্স অ্যান্ড ট্রিপসগুলো শিখেছিলাম না। তারপর আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করলাম ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলো। আর তার সাইড বাই সাইড আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার ইংলিশ কম্প্রিহেনশন ইমপ্রুভ করার চেষ্টা করতাম। এর আগে লিসনিং ভিডিওতে আমি যেমন বলেছিলাম আমাদের ওভারঅল লিসনিং ইমপ্রুভমেন্টের জন্য কিছু কাজ করতে হবে, এক্স্যাক্টলি ইন কেস অফ রিডিং তোমাকে রিডিং কম্প্রিহেনশনের জন্য কিছু করতে হবে। তো তোমাদের অনেকের কোয়েশ্চেন হতে পারে, হোয়াট ইজ রিডিং কম্প্রিহেনশন? রিডিং কম্প্রিহেনশন এমন একটা জিনিস যেটার মানে হচ্ছে যে তুমি একটা প্যারাগ্রাফ পড়ে কতটা বুঝতে পারো, এর মানেটা তোমার কাছে কতটা ক্লিয়ার। সেই ক্ল্যারিটিটা তখনই আসবে যখন তোমার ইংলিশ রিডিং এক্সপোজার থাকবে। যত বেশি তুমি বিভিন্ন টপিক নিয়ে পড়বে তত বেশি তোমার রিডিং স্কিল ইমপ্রুভ করবে। এই রিডিং কম্প্রিহেনশনের সাথে সাথে আরও দুটো জিনিস আমি প্র্যাকটিস করতে শুরু করলাম, যেটা হচ্ছে স্ক্যানিং অ্যান্ড স্কিমিং। এই স্ক্যানিং অ্যান্ড স্কিমিং রিডিংয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে স্কিমিং। স্কিমিং মানে খুব দ্রুত কোনো কিছু পড়ে একটা বেসিক জিনিসটার আইডিয়া গ্রহণ করা। মানে একটা প্যারাগ্রাফ তুমি পড়লে সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে হয়তো তুমি জানবে না, বাট ওই ওয়ার্ডের মানেগুলো ছাড়া বাকি জেনারেল ওই প্যারাগ্রাফটা কি বলতে চাইছে সেটাকে বলা হয় স্কিমিং। রিডিংয়ে অনেক কোয়েশ্চেন আসবে এরকম যেখানে তোমাকে স্কিমিংটা কাজে লাগবে। তো এই স্কিমিং করলে আমাদের অনেকটা সময় সাশ্রয় হয়। আর তার সাথে যেটা আমি আরও প্র্যাকটিস করা শিখলাম সেটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং মানে কুইকলি সার্চ করে কোনো একটা ইনফরমেশনকে খুঁজে বের করা। ওই তার সাথে আছে রিডিং কম্প্রিহেনশন। সেই জন্য আমি যেগুলো করতাম সেটা হচ্ছে বিভিন্ন রকম গল্পের বই পড়তাম। যখন আমার সময় থাকতো তখন আমি ইংলিশ নিউজ পেপার পড়তাম। এই সমস্ত জিনিসগুলো করার মাধ্যমে আমার জেনারেলি রিডিং স্কিলটা ইমপ্রুভ করতে শুরু করলো। আমি 30 মিনিট থেকে এক ঘন্টা সময় দিতাম, যেখানে আমি শুধুমাত্র পার্টিকুলারলি ডেডিকেটেড ওয়েতে বিভিন্ন জিনিস পড়াশুনো করতাম আইএলটিএস রিডিংয়ের জন্য। তো এইভাবে আমি আমার বেসিকটা ইমপ্রুভ করলাম, তার সাথে সাথে আমি প্র্যাকটিস শুরু করলাম। এবার আমি তোমাদেরকে রিডিং নিয়ে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করব। প্রথম টিপস হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস।
প্র্যাকটিস ইজ দ্য কি, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর কনফিডেন্ট ইউ বিকাম। তাই জন্য প্রত্যেক দিন চেষ্টা করবে ঠান্ডা মাথায় একটা করে রিডিং মক টেস্ট দেওয়া, আর সবসময় চেষ্টা করবে রিডিংটা সকালের দিকে দেওয়া, কারণ ওই সময় আমাদের মাইন্ডটা ফ্রি থাকে এবং আমরা জিনিসগুলোকে খুব ডিপলি ভাবতে পারি এবং ক্লিয়ারলি কোনো কিছু থিঙ্ক করতে পারি। আর রিডিংয়ে তোমার আইকিউ লেভেল, তোমার থিঙ্কিং এবিলিটি এগুলো খুব ম্যাটার করে, সেই জন্য অবশ্যই চেষ্টা করবে ফ্রি মাইন্ডের রিডিং টেস্টটা দেওয়া। এবং তার সাথে সাথে আর যেগুলো মেনটেন করবে সেগুলো হচ্ছে ইভ্যালুয়েশন, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। একটা মক টেস্ট দিলে বা একটা পার্টিকুলার অ্যাসপেক্ট বা একটা পার্ট নিয়ে এক্সাম দেওয়ার পরে যদি 20 মিনিটের এক্সাম হয়, সেই আনসারটাকে 40 মিনিট ধরে ইভ্যালুয়েশন করো এবং ফাইন্ড আউট করো যে কি কি মিস্টেক হয়েছে, কি করলে ঠিক করা যেত আনসারটা, আর কেন এই আনসারটা হলো। যত বেশি অ্যানালাইজ করবে তত বেশি তুমি তোমার কোয়ারিজের আনসার পাবে এবং তত তোমার পরবর্তীতে চান্সগুলো কমবে ওই রিপিট মিস্টেকটা করা। তো ডেফিনেটলি এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ট্রিক্স। প্রত্যেক দিন স্টে কমিটেড, প্রত্যেক দিন প্র্যাকটিস করো এবং এক একটা করে মক টেস্ট দিতে থাকো। প্রথমে এক একটা পার্ট করে দেবে এবং গ্র্যাজুয়ালি ফুল লেন্থ মক টেস্ট দেওয়া শুরু করবে। ওকে, দেন উইক এরিয়া অ্যাসেস করে সে উইক এরিয়ার উপরে বিভিন্ন রকম ভিডিও দেখে রিসার্চ করে তোমরা ফাইন্ড আউট করো যে কিভাবে এই মিস্টেকগুলো ইমপ্রুভ করা যায় এবং খাতায় নোট ডাউন করো যাতে সেকেন্ড দিন ওই মিস্টেকটা না হয়। And the second one is know your weakness and know your strength. দ্যাট ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। যখন তুমি মক টেস্টগুলো দেবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে কোন টাইপ অফ কোয়েশ্চেনটা তোমার সবচেয়ে বেশি সহজ লাগে আর কোন টাইপ অফ কোয়েশ্চেনটা তোমার সবচেয়ে বেশি কঠিন মনে হয়। যেমন আমার ক্ষেত্রে আমার গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেন অর সেন্টেন্স কমপ্লিটেশন টাইপ অফ কোয়েশ্চেন সবচেয়ে সহজ মনে হতো, আর তার সাথে আমার সহজ মনে হতো ট্রু ফলস নট গিভেন, আর আমার সবচেয়ে বেশি কঠিন মনে হতো এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন। আর সেই জন্যই আমি যখন কোনো একটা প্যারাগ্রাফ সলভ করতাম প্রথমে আমি চেষ্টা করতাম সহজ কোয়েশ্চেনগুলোকে করে নেওয়া, যাতে আমি কোথাও স্টাক না হয়ে যায় বা আমার অযথা সময় নষ্ট না হয়। তারপর আমি কঠিন টাইপ অফ কোয়েশ্চেনগুলোকে সময় দিতাম। তৃতীয়ত হচ্ছে, কোথাও যদি আটকে যাও প্যারাগ্রাফ সলভ করতে করতে, সেখানে থেমে থাকবে না, লেটস মুভ অন। একটা আনসার যদি তুমি মিস করো তোমার কিচ্ছু যায় আসবে না, কিন্তু একটা কোয়েশ্চেনের পিছনে তুমি যদি 5 মিনিট 6 মিনিট সময় দিয়ে সময়টা নষ্ট করো তাহলে তোমার 5-6টা কোয়েশ্চেন মিস হয়ে যাওয়ার চান্সেস থাকে। আর আইএলটিএস রিডিং এর টাইম ম্যানেজমেন্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ আইএলটিএস রিডিং। প্রথমে আমি যেটা করতাম, যখন ফুল লেন্থ মক টেস্ট দিতাম প্রত্যেকটা প্যাসেজকে 20 মিনিট করেই আমি সময় দিতাম, তার বেশি সময় দিতাম না। বাট প্রথমের দিকে আমার 1 ঘন্টা 10 মিনিট চলে যেত, বাট গ্র্যাজুয়ালি সেই টাইমটা আমি 1 ঘন্টার বেশি 1 সেকেন্ডও দিতাম না। আমার যখন টাইমার অফ হয়ে যেত আমি যতই পাই সেটাই আমার ফাইনাল স্কোর। ব্রেনটাকে এইভাবেই আমি সেট করে রেখেছিলাম। টাইম ম্যানেজমেন্টের জন্য আমি প্রথমে যেটা করতাম সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফকে 20 মিনিট করে সময় দিতাম এবং তারপরে আমি আনসারটা ইভ্যালুয়েট করতাম যখন টাইম আপ হয়ে যেত। বাট লেটার আমি চেষ্টা করলাম যে ফার্স্ট প্যারাগ্রাফকে 12 থেকে 15 মিনিট সময় দেওয়ার, সেকেন্ড প্যারাগ্রাফের জন্য আমি 18 মিনিট সময় দিতাম এবং থার্ড প্যারাগ্রাফে রিমেইনিং টাইমটা ইউজ করতাম। কারণ ফার্স্ট প্যারাগ্রাফটা একটু ইজি হয়, সেকেন্ডটা আর একটু ডিফিকাল্ট হয়, দেন থার্ডটা মোস্ট ডিফিকাল্ট হয় জেনারেলি। তো যে প্যারাগ্রাফটা সবচেয়ে ডিফিকাল্ট সেটার জন্য আমি একটু বেশি সময় রাখতাম যাতে আমি বেশি করে চিন্তা ভাবনা করে আনসারগুলো দিতে পারি। দ্য নেক্সট টিপ ইজ ডু মাল্টিটাস্কিং, মানে একটা টাইপ অফ কোয়েশ্চেন নিয়ে পড়ে থাকবে না। যখন একটা প্যারাগ্রাফে সলভ করবে, যখন তোমার পসিবিলিটি থাকবে হাতে যে 2-3টে কোয়েশ্চেন নিয়ে একসঙ্গে কাজ করা, দেন ডু ইট। দ্যাট উইল সেভ ইউর টাইম। ফর এক্সাম্পল, লিস্ট অফ হেডিং যদি তুমি সলভ করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে পুরো পার্টিকুলার একটা প্যারাগ্রাফ পড়তে হতে পারে। সেক্ষেত্রে তুমি ওই প্যারাগ্রাফে যেমন বিভিন্ন রকম কোয়েশ্চেন, যেমন ট্রু ফলস যদি থাকে বা গ্যাপ ফিলিং যদি থাকে, সাইমালটেনিয়াসলি 2টো টাইপ অফ কোয়েশ্চেন একসাথে সলভ করো, যেখানে তুমি লিস্ট অফ হেডিংটাও ফাইন্ড আউট করতে পারবে এবং সাথে সাথে ওই পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। এই দুটোকে একসাথে কিভাবে করতে হয় আমি নেক্সট ডেফিনেটলি একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে রিডিং এর ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স নিয়ে আমি ডিসকাশন করবো। তোমরা যদি পার্টিকুলারলি এই সমস্ত ট্রিক্স অ্যান্ড ট্রিপসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় প্র্যাকটিক্যালি, এই সমস্ত ব্যাপারে জানতে আগ্রহী থাকো, দেন কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি পার্টিকুলার এক একটা মডিউল বা এক একটা টাইপ অফ কোয়েশ্চেন নিয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেন আমি আসি হাইলাইটিং কিওয়ার্ডস নিয়ে।
প্রত্যেকটা কোয়েশ্চেন যখন সলভ করবে তখন চেষ্টা করবে কোয়েশ্চেনটাকে ফার্স্টে পড়া, দেন আনসার খুঁজতে যাওয়া। কারণ প্রথমেই যদি তুমি আনসার খুঁজতে যাও তাহলে তোমাকে অনেকটা পড়তে হবে, অনেকটা সময় নষ্ট হবে। তো প্রথমে কোয়েশ্চেন পড়বে, তারপর হাইলাইট করবে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ড বা যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে খুঁজে নিয়ে প্যারাগ্রাফে সেই জায়গাটাকে লোকেট করে আনসারগুলো সলভ করার চেষ্টা করবে। আর কোথাও যদি আটকে যাও বা কোনো একটা আনসার পার্টিকুলারলি খুঁজে পাচ্ছ না, দেন মুভ অন। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অন আ পার্টিকুলার কোয়েশ্চেন। যদি তোমার মনে হয় যে একটা কোয়েশ্চেনের পেছনে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, জাস্ট কুইকলি মুভ করো নেক্সট কোয়েশ্চেনে। একটা কোয়েশ্চেন মিস হলে কিছু হবে না, আমি রিপিটেডলি একই কথা বলছি, একটা জায়গায় স্টাক হয়ে থাকবে না। ট্রাই টু আনসার অল দোজ কোয়েশ্চেন্স। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কোনো কোয়েশ্চেন তোমার আনকমন আসে বা তোমার মনে হয় তুমি খুঁজেই পেলে না, প্লিজ ট্রাই টু আনসার ইট। কেননা তোমার রং কোয়েশ্চেনের জন্য বা রং আনসারের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, বাট তুমি যদি আনসার কোনোভাবে এমসিকিউ স্পেশালি যদি লেগে যায়, দেন ডেফিনেটলি উইল গেট দ্য স্কোর। তো আনসারগুলো সমস্ত আনসার দিয়ে আসার চেষ্টা করবে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ, যখন রিডিং প্যাসেজ সলভ করবে চেষ্টা করবে যে আনসার শিটে ইমিডিয়েটলি আনসারগুলোকে মুভ করে লেখার ট্রাই করবে। কারণ রিডিং এক্সামে তোমাকে কোনো সময় দেওয়া হবে না কোয়েশ্চেন পেপার থেকে আনসার শিটে আনসার ট্রান্সফার করার জন্য। তো এটা প্রথম থেকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসো, যাতে তোমাদের আনসার ট্রান্সফার করার জন্য এক্সট্রা সময় নেওয়ার দরকারই না পড়ে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে, সমস্ত আনসার ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে, তাতে তোমার ভুল ভ্রান্তির সম্ভাবনাও কমবে এবং ক্যাপিটাল স্মল নিয়ে গন্ডগোল হয়ে যায় অনেকে, সেই গন্ডগোলের চান্সটাও কমে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, হ্যান্ড রাইটিং ক্লিয়ার হবে, যাতে এক্সামিনার তোমাদের লেখাগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে। অ্যান্ড দ্য নেক্সট পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, which is enjoy the process. Instead of taking it as a challenge, just enjoy the game. Learn every aspect of the game. Learn how to tackle every problems. তো এইভাবে গ্র্যাজুয়ালি তোমরা প্র্যাকটিস করো, ডেফিনেটলি তোমার স্কোর বুস্ট করবে। আর আমি এক্সাম দিতে যাওয়ার আগে এতটাই কনফিডেন্ট ছিলাম রিডিং টেস্ট নিয়ে যে আমার রিডিংয়ে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন, যতটাই কঠিন কোয়েশ্চেন আসুক না কেন, আই উইল বি এবল টু ম্যানেজ। তো আমিও চাই যেন যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছেও সেই লেভেলের কনফিডেন্সটা থাকে, যাতে এক্সাম হলে যেরকমই কোয়েশ্চেন আসুক না কেন রিডিংয়ে, যাতে তাদের একটা মনোবল থাকে যে কোনো রকম কোয়েশ্চেনেই তারা 35 থেকে 40-র মধ্যে স্কোর করতে পারবে। So that's it for the video. Hope you liked it and hope it was very helpful for you. যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে বা পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেন নিয়ে ভিডিও দেখতে চাও, ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। কোন পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেন তোমার সবচেয়ে কঠিন লাগে সেটাও তোমরা জানাও, আমি ডেফিনেটলি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকম রিডিং রিলেটেড পিডিএফস এবং স্টাডি মেটেরিয়ালস শেয়ার করা হয়। যদি ইন্টারেস্টেড থাকো ডেফিনেটলি ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জয়েন করো। All the best for your IELTS preparation. Enjoy the process.